हेलो फ्रेंड्स अस्सलामु अलैकुम एवरीवन नमस्कार आदाब। आज के आमादेर 2022 पर्यन्त कमप्लीट हो जाबे जे पेपर 1 एर लैंग्वेज 2 लैंग्वेज 1 कमप्लीट हो गेछे पेपर 1 एर लैंग्वेज 2 कमप्लीट होबे आमारा 2018 থেকে 2022 पर्यन्त कमप्लीट हो गेछे। এখন 23 এর আর 24 এর কোয়েশ্চেনগুলো বাকি রয়েছে। যদি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যখন 24 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি একটি ম্যারাথন দেব। ম্যারাথন দিয়ে যে চারটি পেপার একসঙ্গে ডিসকাস করব, যে প্রত্যেকটি আপনার যে কোয়েশনগুলির মধ্যে রিভিশনের মতো থাকবে, যে একটি কোয়েশনের সাথে কয়েকটি থিওরি থাকবে, সেগুলি প্রত্যেকগুলি এক ভিডিওর মধ্যে পেপার 1 এর জন্য একটি ভিডিও দিয়ে দেব আর পেপার 2 এর জন্য আরও একটি ম্যারাথন দিয়ে দেব, যেখানে 4টি পেপার ডিসকাস করব। আপনারা যদি ক্লাসগুলো দেখে ভালো লাগে তাহলে অন্যান্যদের সাথে শেয়ার করবেন। আজকে যে প্রথম কোয়েশ্চন সেটি হচ্ছে, একজন শিক্ষিকা দিন শুরু করেন সম্ভাষণ জ্ঞাপন এবং সাক্ষাৎমূলক কার্যবলী গ্রিট অ্যান্ড মিট অ্যাক্টিভিটিতে, মানে ক্লাস শুরুটা এইভাবে করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে উপভোগ্য ঘটনা পরস্পরের সঙ্গে আদান প্রদান করতে বলেন, মানে তাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো একটি ঘটনা সেটা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করবে। এই কার্যবলী একটি প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে সাহায্য করবে। এই যে অ্যাক্টিভিটিটা কী ধরনের সাহায্য করবে? ক্লাস 1 এর স্টুডেন্টসদের স্থূল স্নায়বিক দক্ষতা গ্রস মোটর স্কিল আয়ত্ত করতে। গ্রস মোটর স্কিল মানে তাদের যে বড় বড় মাংসপেশি যেগুলো আছে, যখন তারা তাদের হাত পা নড়াচড়া করবে, লাফাবে, সুইমিং করবে, এইভাবে যখন কোনো জিনিস আসবে যখন তাদের বড় বড় মাংসপেশিগুলো ইউজ হবে, তখন তাদের গ্রস মোটর স্কিল ইউজ হবে বা তাদের গ্রস মোটর স্কিল ডেভেলপড হবে। আর আরেকটি হচ্ছে গ্রস মোটর স্কিলের সাথে ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিল যখন তারা ছোটো ছোটো মাংসপেশিগুলো ইউজ করবে তখন তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপড হবে, যেমন তারা ড্রয়িং করবে, অঙ্কন করবে বা তারা লিখবে। এই রাইটিংয়ের সাথে হচ্ছে ফাইন মোটর স্কিল জড়িত। কার্যকর যোগাযোগ স্থাপনকারী কমিউনিকেটরস হতে, মানে এই যে অ্যাক্টিভিটি দিয়ে শুরু করেন তখন তারা একজন আরেকজনের সাথে পরস্পরের সাথে আদান প্রদান, তাদের যে যেটা আছে সেটা এক্সচেঞ্জ করবে, যে ঘটনাটা একজন আরেকজনের সাথে বলবে, তখন তারা ভালো একটা কমিউনিকেটরস হতে পারে। শিশুদের যথাসময়ে স্কুলে আসার উৎসাহ যোগাতে, যে স্কুলের মধ্যে যেন ঠিক সময়ে আসতে পারে সেটা নিয়ে উৎসাহ জাগাবেন। এই জন্য গ্রিট অ্যান্ড মিট অ্যাক্টিভিটিটা করান। পরস্পরের সম্পর্কে নতুন ধারণার সূত্রপাত ঘটাতে, একজন আরেকজনের সাথে যে নতুন ধারণার সূত্রপাত ঘটাবেন, এই জন্য এখান থেকে তাদের কী ডেভেলপ হবে, এখান থেকে তারা ভালো কমিউনিকেটরস, ইফেক্টিভ কমিউনিকেটরস হতে পারবে। মানে তারা একজন আরেকজনের সাথে তাদের মধ্যে যে আইডিয়া ছিল বা যে ঘটনা ছিল বর্ণনা করবে, তখন তারা কমিউনিকেট করবে। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 2, কোন ভাষা অসচেতনভাবে অর্জিত হয়? অসচেতনভাবে অর্জিত হয় প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, বিদ্যালয়ের ভাষা, বিদেশি ভাষা। অসচেতন একটি আর সচেতন একটি। সচেতন মানে অ্যাওয়ার, যখন আপনি অ্যাওয়ার থাকবেন ভাষা শেখার জন্য তখন সেটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর যখন আপনি অসচেতন থাকবে মানে আনঅ্যাওয়ার থাকবে, তখন আপনার সেটা হয়ে যাবে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের মধ্যে আমাদের যে প্রথম ভাষা সেটা থেকে আমরা অ্যাকুইজিশন করি, আমরা অসচেতনভাবে শিখি। অসচেতন মানে আমরা কোনো অ্যাওয়ার না থেকে না জেনে আমরা সেই ভাষাটা অর্জন করে ফেলি, সেটা হচ্ছে আমাদের প্রথম ভাষা। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 3, একজন শিক্ষিকা অবশ্য 3 থেকে 9 বছর বয়সী শিশুদের মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। মানে 3 থেকে 9 বছরের যে বাচ্চারা আছে তাদের মূল্যায়নের ব্যবস্থা কিসের জন্য করতে হবে? তাদের শ্রেণী নির্ণয় ক্যাটাগরাইজের জন্য, তাদের স্তর নির্ণয়ের গ্রেডের জন্য, তাদের শক্তিমত্তা প্রয়োজন এবং আগ্রহগুলি মূল্যায়ন করার জন্য, পদাধিকার র্যাঙ্ক অনুযায়ী তাদের আটকানোর ডিটেইনের জন্য। কখনো আপনি একটা ছাত্রকে মূল্যায়ন এই জন্য করবেন না যে তাকে ক্যাটাগরাইজ করবেন, তাকে বর্গীকৃত করবেন বা তার যে মান নির্ণয়টা করবেন, তার যে স্তর থাকে তাদের গ্রেড এর জন্য মূল্যায়ন করবেন বা র্যাঙ্ক এর জন্য মূল্যায়ন কখনো করবেন না। ক্যাটাগরাইজ, গ্রেড, র্যাঙ্ক
ডিটেন, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এইগুলো সবসময় নেগেটিভ যদি কোয়েশন থাকে তাহলে এগুলি সঠিক হবে। আর 3 থেকে 9 বছর শিশুদের মূল্যায়ন করা ব্যবস্থা হতে পারে তাদের শক্তিমত্তা, প্রয়োজন, তাদের যে নিড, তাদের যে ইন্টারেস্ট, সেটা জানার জন্য আপনি মূল্যায়ন করতে পারেন। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 4, তৃতীয় গ্রেড 3 শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। ক্লাস 3টা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই পর্যায়ে তাদের স্থানান্তর ঘটে লিখতে শেখা লার্ন টু রাইট থেকে শেখার জন্য পড়ায় রিড টু লার্ন, পড়তে শেখা লার্ন টু রিড থেকে শেখার জন্য পড়ায় রিড টু লার্ন, পড়তে শেখা থেকে লেখার জন্য পড়ায় রিড টু রাইট, লিখতে শেখা থেকে লেখার জন্য পড়ায়। এই যে এটির সঠিক অপশন হচ্ছে অপশন 2, পড়তে শেখা লার্ন টু রিড থেকে শেখার জন্য পড়ায় রিড টু লার্ন। এর অর্থটা কী হচ্ছে? অর্থটা এটা হচ্ছে যে গ্রেড 3 শিশুদের শেখার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। ক্লাস 3 মধ্যে অনেক ইম্পর্টেন্ট থাকে, আর এখানে তাদের পরিবর্তনটা ঘটে, যেখানে তারা পড়তে শেখা লার্ন টু রিড থেকে শেখার জন্য পড়ায় স্থানান্তরিত হয়। এই পর্যায়ে তারা মৌলিক পাঠ দক্ষতা অর্জন করার পর, মানে প্রথমে তারা মৌলিক পাঠ দক্ষতা অর্জন করবে, আর পরে পাঠ্যপুস্তক থেকে নতুন তথ্য শিখতে এবং তাদের জ্ঞান সম্প্রসারিত করতে শুরু করে ক্লাস 3 মধ্যে। এটা সঠিক অপশন হচ্ছে অপশন 2, পড়তে শেখা থেকে শেখার জন্য পড়ায়। কোয়েশ্চেন নাম্বার 5, শিক্ষার্থীরা যেসব দক্ষতা এবং ধারণাসমূহ অর্জন করেছে এবং শিখেছে সেগুলি তারা প্রয়োগ অ্যাপ্লাই করতে পারছে কিনা তার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। কম্প্রিহেন্সিভ, কন্টেন্ট বেসড, কম্পিটেন্সি বেসড, কোঅপারেটিভ যখন সহযোগ, যখন একজন আরেকজনের সাথে মিলেমিশে কাজ করবে, মিলেমিশে পড়াশোনা করবে, তখন সেটা হবে কোঅপারেটিভ। যখন যে শিক্ষার্থীরা তারা যে ধারণাটা অর্জন করেছে, অ্যাকোয়ার করেছে বা যা কিছু শিখেছে সেটাকে তারা অ্যাপ্লাই করতে পারছে কিনা, সেটাকে তারা ইউজ করতে পারছে না, সে দক্ষতাটা দেখবে কম্পিটেন্সি বেসড। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 6, একটি শিশু বলেছে আমার জন্য ওয়েট করো না, আমি লেট হতে পারি। উক্তিটি কিসের দৃষ্টান্ত? ডায়ালেক্ট, উপভাষা। এই ডায়ালেক্টটা কি আমরা আগে ডিসকাস করেছি। কোড সুইচিং, মাল্টিলিঙ্গুয়ালিজম, কোড মিক্সিং। মাল্টিলিঙ্গুয়ালিজম যেখানে যে বহু ভাষা, যে ক্লাসের মধ্যে বা একজন অনেক ভাষা জানেন তাকে মাল্টিলিঙ্গুয়ালিজম বা পলিগ্লট বলতে পারেন। ক্লাসের মধ্যে বিভিন্ন শিক্ষার্থী আছে, সেটা ক্লাসটাকে মাল্টিলিঙ্গুয়ালিজম ক্লাস বলা হয়। কোড মিক্সিং আর কোড সুইচিং, যখন একটি ভাষায় আপনি কথা বলছেন, আপনি বাংলাতে কথা বলছেন, বাংলাতে কথা বলার সাথে সাথে আপনি হঠাৎ ইংরেজিতে চলে গেছেন, মানে একদম প্রথমে বাংলা শুরু করছিলেন আর বাংলা শুরু করা চলাকালীন আপনি বাংলা বন্ধ করে একদম ইংলিশে সুইচ করে দিলেন, মানে পরে শুধু ইংলিশ বলে যাচ্ছেন আর প্রথমে বাংলা দিয়ে শুরু করেছিলেন। এটা হচ্ছে কোড সুইচিং। বা যেমন ধরেন, হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মেহবুব, ওয়েলকাম টু দি লার্ন উইথ মেহবুব। আজকে আমরা এই ক্লাস করব করলে আমি কি করলাম, প্রথমে ইংলিশ দিয়ে শুরু করলাম আর পরে বাংলার মধ্যে চলে গেলাম। আমি এখানে কি করলাম, কোড সুইচ করলাম। এটা হচ্ছে কোড সুইচিং। আর কোড মিক্সিং, যখন আমি একটা কথা বলছি, কথা বলার সাথে সাথে যেমন অনেক ওয়ার্ড ইংলিশের বললাম, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা আমি কি করলাম, মিক্স করলাম। এটাই হচ্ছে কোড মিক্সিং। এই যে একটি শিশু বলেছে আমার জন্য ওয়েট করো না, ওয়েট শব্দটা ইংলিশ আর সে বাংলাও বলছে, বাংলার সাথে সাথে ইংলিশটাও মিক্স করছে, এটা হচ্ছে কোড মিক্সিং। অপশন 4 হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 7, শিক্ষণে ফাঁকগুলিকে ভরাট করার জন্য একজন ভাষা শিক্ষক সংশোধনমূলক শিক্ষণ রিমিডিয়াল টিচিং অনুসরণ করেন। মানে যে ফাঁকগুলিকে যে ঘাটতি রয়েছে তাকে পূরণ করার জন্য, ভরাট মানে পূরণ করা, তিনি সেই শিক্ষণ ফাঁকগুলিকে শনাক্ত করেন সূক্ষ্ম শিক্ষণ বা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে, কম্প্রিহেন্সিবল টেস্টের মাধ্যমে, কম্পিটিটিভ টেস্টের মাধ্যমে, ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে। যখন তিনি ফাঁকগুলি জানবেন তখন তিনি ডায়াগনস্টিক টেস্ট করবেন, ডায়াগনস্টিক টেস্ট করার পর তিনি রিমিডিয়াল টিচিং করাবেন। অপশন 4টা হচ্ছে সঠিক। এই ডায়াগনস্টিক আর রিমিডিয়াল দিয়ে আপনারা নিজেই দেখছেন যে কতটা কোয়েশ্চন এসেছে, তাই এই কনসেপ্টটা ভালোভাবে রিপিট করবেন বা জেনে রাখবেন। ডায়াগনস্টিক টেস্ট যখন আপনি কোনো কিছু কারণ জানার জন্য, যে ছাত্ররা কেন পড়তে পারছে না, কোন বিষয়ে তাদের
কমতি রয়েছে সেটা জানার জন্য আপনি যখন একটা টেস্ট নেবেন সেটা হবে ডায়াগনস্টিক টেস্ট। আর ডায়াগনস্টিক টেস্ট নেওয়ার পর আপনি একটা রিটিচ করাবেন, তাদেরকে আবার শেখাবেন, সেটা হবে রিমিডিয়াল টিচিং। কোয়েশ্চন নাম্বার 8, শিক্ষিকা সমগ্র শ্রেণীকে 5 জনের একটি দলে ভাগ করলেন। মানে ক্লাসের যে ছাত্রগুলি আছে তাদেরকে গ্রুপের মধ্যে ভাগ করলেন 5 জন করে। দলগুলিকে তিনি একটি প্রতিবেদন রিপোর্ট দিলেন। এই যে গ্রুপ ভাগ করলেন, এই গ্রুপের মধ্যে তিনি একটা রিপোর্ট দিলেন এবং সেটি নিয়ে দলের মধ্যে আলোচনা করে একটি নোট বানাতে বলেন। তাদের যে রিপোর্টটি দিলেন তারা এই রিপোর্টটি নিয়ে আলোচনা করবে, আলোচনা করার পর তারা একটা নোট বানাবে এবং তারা একটি সংক্ষিপ্ত সার তৈরি করতে বলেন এবং যে রিপোর্ট পড়বে সেখান থেকে তারা একটা সংক্ষিপ্ত সার তৈরি করবেন। শিক্ষিকার লক্ষ্যটা কী আসলে? ব্যক্তিগত পারস্পরিক যোগ্যতা, দক্ষতা, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য, শিক্ষা জাগতিক বা জ্ঞান জাগতিক ভাষা দক্ষতা বাড়ানোর জন্য, বিষয়গত দক্ষতা ডিসকোর্স কম্পিটেন্সি বাড়ানোর জন্য, দলবদ্ধ আলাপ আলোচনা গ্রুপ ডিসকাশন। এখানে আপনাদের দেখে মনে হবে যে এটার সঠিক অপশন হচ্ছে গ্রুপ ডিসকাশন, কিন্তু এটা সঠিক অপশন গ্রুপ ডিসকাশন নয়। সঠিক অপশন হচ্ছে শিক্ষা জাগতিক বা জ্ঞান জাগতিক ভাষা দক্ষতা বাড়ানোর জন্য তিনি এই কাজটি করেছেন। এই কোয়েশনটি আরেক রকমের আসে যে একটা শিশুর আপনি যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে তার কতটুকু জ্ঞান আছে বা শিক্ষা সংক্রান্ত বিষয়ে তার ভাষা কতটুকু ডেভেলপড আছে সেটা জানার জন্য আপনি কি করতে পারেন। সেটা জানার জন্য আপনি তাকে একটি চিলড্রেন্স ডের উপর বা যে কোনো একটি জিনিসের উপর তাকে রিপোর্ট লিখতে বলবেন। যখন সে রিপোর্ট লিখবে তখন সে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, সে বোঝা যাবে সে কতটুকু শিক্ষা সংক্রান্ত ভাষাটা অ্যাকোয়ার করতে পারছে। এটি সঠিক অপশন হচ্ছে অপশন 2টা। কোয়েশ্চেন নাম্বার 9, ভাষা শিক্ষক 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি অনুচ্ছেদ রচনা করতে বললেন। তারা যখন এর প্রাথমিক খসড়া তৈরি করলো তখন তিনি সেগুলো বন্ধুদের পড়িয়ে তাদের ফিডব্যাক বা প্রতিপুষ্টি করতে বললেন। সমবয়সী বন্ধুদের ফিডব্যাক, এখানে মানে এটাই কোয়েশ্চন যে ফিডব্যাকটা যে পেয়ার আমাদের যে ক্লাসমেট থাকে যে ক্লাসমেটের ফিডব্যাকটা ইম্পর্টেন্ট কিনা ইম্পর্টেন্ট নয়, এড়িয়ে যাওয়া উচিত, কারণ সমকক্ষ বন্ধুরা সেই ফিডব্যাক দিতে পারে না। মানে আপনি এড়িয়ে যাবেন, কেন এড়িয়ে যাব? ফিডব্যাক নেওয়া ভালো। ফিডব্যাক কেন তারা দিতে পারবে না? পারবে। যখন আপনি একটি লিখবেন কিছু একটি রিপোর্ট বা যে কোনো জিনিস একটা লিখছেন, লেখার পর তাদের সমবয়সীদের সাথে বললেন যে তুমি এটার মধ্যে কত মার্কস দেবে, এটা ফিডব্যাক, এটা ভালো থাকবে, এটা কোনো খারাপ থাকবে না। অনুশীলন হওয়া উচিত নয়, কারণ সেটা শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে, সমকক্ষদের নয়। কেন এটা শুধু কেন শিক্ষক এটা করাতে পারেন যে তোমার ফ্রেন্ডসদেরকে দিয়ে বলো তারা ওই রিপোর্টের মধ্যে কত মার্কস দেবে। কেবল লিখন দক্ষতার ক্ষেত্রে ব্যবহৃত উচিত, অন্যান্য ক্ষেত্রে নয়। LSRW প্রত্যেক যে স্কিল আছে প্রত্যেকটির মধ্যে আপনি ফিডব্যাকটা নিতে পারবেন। কেবল মানে শুধু লিখন দক্ষতার ক্ষেত্রে ব্যবহার, শুধু লেখার সময় আপনি সেটা ফিডব্যাকটা গ্রহণ করবেন পেয়ারদের কাছ থেকে, আর অন্যান্য স্কিলের সাথে নেবেন না। লিখন দক্ষতার ক্ষেত্রে নিয়মিত ব্যবহৃত হওয়া উচিত। এই যে রাইটিংয়ের সাথে নিয়মিত ব্যবহার করা উচিত, এটি হচ্ছে সঠিক। আর কেবল লিখন মানে শুধু এই কথা বলছে যে শুধু লিখন, এই জন্য এটা নেগেটিভ হয়ে গেছে, কারণ অন্যান্য যে স্কিল থাকবে সেটার সাথেও আপনি এই ফিডব্যাকটা নেবেন। আমাদের অপশনের সাথে যেতে হবে, কারণ অপশন আর বাকি তিনগুলো আমাদের এলিমিনেট করতেই লাগছে, আর 4টা অপশন বেঁচে গেছে, তাই এটা সঠিক অপশন 4ই হয়েছে। কোয়েশ্চন নাম্বার 10, খেলার মাঠে ফোনে অথবা অন্যান্য লোকদের সঙ্গে সামাজিক যোগাযোগ ব্যবহৃত ভাষা হচ্ছে সমাজ ভাষার অংশ, শিক্ষায়ন ভিত্তিক ভাষার অংশ, ডিসকোর্স কম্পিটেন্সি অংশ, গ্রুপ ডিসকাশন অংশ। যে আপনি সমাজের সাথে ব্যবহার করছেন, আপনার বাবার সাথে ব্যবহার করছেন, বন্ধুদের সাথে ব্যবহার করছেন, টিচারদের সাথে ব্যবহার করছেন, এটা কিসের কোন ভাষার অংশ? এই ভাষাটা হচ্ছে সমাজ ভাষা বা সোশ্যাল ল্যাঙ্গুয়েজের পার্ট। অপশন 1টা হচ্ছে সঠিক। এই কোয়েশন আরও রিপিটেড আছে, আপনারা আগেও দেখেছেন যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কীভাবে কোয়েশনটা রিপিট করে। কোয়েশ্চন নাম্বার 11, একজন শিক্ষিকা 5ম শ্রেণীতে কিছু নির্বাচিত বা স্তরবিন্যস্ত ব্যাকরণিক বিষয় শেখাচ্ছেন। তিনি তার ক্লাসে কোন পন্থা অনুসরণ করেছেন? দক্ষতা ভিত্তিক পন্থা মানে কম্পিটেন্সি, আর
গঠনবাদী কনস্ট্রাকটিভিস্ট পন্থা, কনস্ট্রাকটিভিস্টের মাধ্যমে কোনো কিছু অ্যাক্টিভিটি থাকবে, চাইল্ড সেন্টার ক্লাস থাকবে। এইভাবে স্ট্রাকচারাল পন্থা মানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, টাস্ক বেসডের মধ্যে কোনো কিছু অ্যাক্টিভিটি দিয়ে শেখানো হয় বা কোনো একটা টাস্ক দিয়ে শেখানো হয়। নির্বাচিত এবং স্তরবিন্যাস, নির্বাচিত বলতে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথড বলা হয় স্ট্রাকচারাল মেথডকে বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচকে। আরও একটি নামে জানা যায় সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন। নির্বাচন করেছেন মানে তিনি সিলেকশন করেছেন, সেটা কী করছেন, স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা গ্রহণ করেছেন বা স্ট্রাকচারাল মেথডটা করেছেন। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, গ্রামার যখন আসবে তখন স্ট্রাকচারটা ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। যখন দেখবেন গ্রামারের কথা বলেছে তখন স্ট্রাকচারের দিকে যাবেন, স্ট্রাকচারাল অ্যাপ্রোচের দিকে যাবেন। তাই এটি সঠিক অপশন হচ্ছে অপশন 3। কিন্তু গ্রামার কোয়েশনের সেন্সটা বুঝতে লাগবে কোন দিকে গ্রামারের কথা বলেছে। যখন স্ট্রাকচারের কথা বলাবে তখন স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা হবে। কোয়েশন নাম্বার 12, শিক্ষিকা পঞ্চম শ্রেণীতে পাঠ্যপুস্তকের অন্তর্গত একটি ছোট গল্প পড়তে চান। ছোট গল্প পড়ার সময় কোনটি একটি পঠন কার্য হোয়াইল রিডিং অ্যাক্টিভিটি হবে বলে মনে হয়? মানে হোয়াইল রিডিং বলতে পড়া চলাকালীন কোনটি অ্যাক্টিভিটি থাকবে? শিক্ষার্থী দ্বারা সঙ্গে প্রদত্ত ছবি বা অক্ষরগুলি ভিত্তিতে ঘটনাগুলি অনুমান করবে, এটা তো হোয়াইল রিডিং হবে না। শিক্ষার্থীরা জোড়ায় কাজ করবে, পেয়ার ওয়ার্ক এবং পরস্পরকে মিউচুয়ালি পড়া শোনাবে, এটা তো হোয়াইল রিডিং হচ্ছে। কারণ শিক্ষার্থীরা পড়া চলাকালীন একজন আরেকজন পেয়ার ওয়ার্ক করবে, একজন আরেকজনকে পড়ে শোনাবে, তারা মিউচুয়ালি পড়ে শোনাবে, সেটা হবে। শিক্ষিকা গল্পটির প্রেক্ষাপট আলোচনা করবেন, এটা তো প্রেক্ষাপটটা প্রথমেই আলোচনা করতে পারেন। শিক্ষিকা প্রথমে গল্পটি কঠিন এবং নতুন শব্দগুলি নিয়ে কথা বলবেন, এগুলি আপনি পরে বলতে পারেন। এটি সঠিক অপশন হচ্ছে অপশন 2। শিক্ষার্থী জোড়া কাজ করবে, পেয়ার ওয়ার্ক এবং পরস্পর মিউচুয়ালি পড়ে শোনাবে। কোয়েশ্চন নাম্বার 13, শ্রেয়া নতুন শব্দ বলে শ্রুতিলেখন ভালো ফল করলো। সে সেসব শব্দের অর্থ জানে কিন্তু কথা বলা বা লেখার সময় সেগুলি ব্যবহার করতে পারে না, কারণ সেগুলি তার রিসেপটিভ ভোকাবুলারি, প্রোডাক্টিভ ভোকাবুলারি, কন্টেন্ট শব্দভাণ্ডার, হাই ফ্রিকোয়েন্সি। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি আর প্যাসিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি যখন আপনি কথা বলেন তখন আপনি বলার সময় ইউজ করতে পারেন, যেটা সাডেনলি সময় আপনি সাথে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি, যেটা অ্যাক্টিভ থাকে। বাট অ্যান্ড এগুলিকে আপনি অ্যাক্টিভ হিসাবে ধরতে পারবেন, এটা অ্যাক্টিভ ভোকাবুলারি। যে ওয়ার্ডগুলো আপনি তুরন্ত ইউজ করতে পারেন সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি। আর প্যাসিভ ভোকাবুলারি যেগুলি আপনি পড়ার সময় কিংবা কেউ বলে শুনে আপনি বুঝতে পারেন, সেটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। এই যে রিসেপটিভ ভোকাবুলারিকে আপনি প্যাসিভ ভোকাবুলারি বলতে পারেন। প্যাসিভ ভোকাবুলারিগুলো আমরা যখন শুনি বা পড়ি তখন আমাদের মনে হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। আর অ্যাক্টিভ ভোকাবুলারিটাকে আপনি প্রোডাক্টিভ বলতে পারেন। প্রোডাক্টিভ স্কিলকে অ্যাক্টিভ স্কিলও বলা হয়, এটা তো জানেন যে LSRW আছে। আর রিসেপটিভ স্কিলকে প্যাসিভ স্কিল বলা হয়, এটা তো আপনি জানেন যে LSRW। আগে তো অনেক ভিডিওর মধ্যে যখন এসেছিল কোয়েশ্চন তখন আমি বলে দিয়েছিলাম। তাই এটি সঠিক অপশন হচ্ছে রিসেপটিভ ভোকাবুলারি। সেসব শব্দ অর্থ জানে কিন্তু কথা বলা ও লেখার সময় সেগুলি ব্যবহার করতে পারে না। সে যখন কথা বলে তাকে এক্সপ্রেস করতে পারে না কিন্তু সে ওয়ার্ডটা জানে, সেটা হচ্ছে রিসেপটিভ ভোকাবুলারি। অপশন 1 হচ্ছে সঠিক, মানে এটি হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। কোয়েশ্চন নাম্বার 14, বুনিয়াদী স্তরের পক্ষে কোন দক্ষতাগুলিকে জাতীয় শিক্ষানীতি NEP 2020 সর্বাধিক গুরুত্ব মনে করেছে? বুনিয়াদী পঠন ও লিখন দক্ষতা, বুনিয়াদী সাক্ষরতা এবং সাক্ষিক দক্ষতা, বুনিয়াদী সাংখ্যিক দক্ষতা, বুনিয়াদী কথন দক্ষতা। এটা হচ্ছে সঠিক অপশন, বুনিয়াদী সাক্ষরতা এবং সাক্ষিক দক্ষতা। মানে ফাউন্ডেশনাল যে লিটারেসি অ্যান্ড নিউমারেসি আছে সেই স্কিলটা দক্ষতা করা, এটার উপর অনেক গুরুত্বপূর্ণ। যে ক্লাস 3 পর্যন্ত তারা আস্তে আস্তে এই যে তাদের যে বেসিক যে লিটারেসি আছে আর নিউমারেসি বলতে যে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন এগুলো তারা জানতে পারে, যাতে তারা যোগাযোগ করতে পারে। এটাই অপশন 2 হচ্ছে সঠিক, বুনিয়াদী সাক্ষরতা এবং সাক্ষিক দক্ষতা, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি সেটা ডেভেলপ করা। কোয়েশ্চন নাম্বার 15, আপনি যখন আপনার উদ্দিষ্ট
শিক্ষার্থীদের উপযোগী করার জন্য কোনো অনুশীলনী বা পাঠকে পরিবর্তন করে নেন, তখন সেটিকে বলা হবে অ্যাডাপ্টেশন, অ্যাডপ্টিং, ইভলিউশন, পর্যালোচনা। এটা সঠিক অপশন হবে অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশনটা কি একটু আমরা দেখে নিই। অ্যাডাপ্টেশন বা অ্যাডপ্টিং, যখন আপনি আপনার উদ্দিষ্ট শিক্ষার্থীদের জন্য কোনো অনুশীলন বা পাঠে পরিবর্তন করে তা তাদের জন্য উপযোগী করেন, সেই অভিযোজন অ্যাডাপ্টেশন নামে পরিচিত। অভিযোজনের মাধ্যমে বা অ্যাডাপ্টেশনের মাধ্যমে পাঠ্যপুস্তক বা কার্যক্রমকে শিক্ষার্থীদের প্রয়োজন এবং দক্ষতার সাথে মিলিয়ে নেওয়া হয়। মানে আপনি মিলিয়ে নিলেন, তাদের পরিবর্তন করে তাদের সাথে মিলিয়ে নিলেন, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। আর অ্যাডপ্টিং যে আরেকটি অপশন ছিল, পরিগ্রহণ বা অ্যাডপ্টিং সাধারণভাবে একটি অনুশীলন বা পাঠকে গ্রহণ করার প্রক্রিয়া বোঝায়, যেটি সম্ভবত নতুনভাবে প্রয়োগ করা। যখন আপনি কিছু নতুনভাবে প্রয়োগ করবেন তখন সেটা হবে অ্যাডাপ্টেশন। আর এখানে আপনি মিলিয়ে নিয়েছিলেন, পরিবর্তন করে মানে তাদের সাথে মিলিয়ে নিয়েছিলেন, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অপশন 2টা হচ্ছে কারেক্ট। এখানে আমাদের কমপ্লিট হলো। আই হোপ, আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে নিশ্চয় কমেন্টের মধ্যে জানাবেন, আর ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যখন ম্যারাথন আসবে সেই ম্যারাথন দেখার জন্য নিশ্চয় আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে।